রেকর্ড হচ্ছে না। সো অ্যাজ ইউজুয়াল যারা আজকে ল্যাবে আছেন বা দেখছেন, অ্যাজ ইউজুয়াল মানে সেই অনুযায়ী আমরা বলেওছিলাম। তো মেহেদী হাসান বাংলাদেশ নয়, সাউথ এশিয়ার এখন অন্যতম একজন ফিল্ম মেকারদের মধ্যে, সেই ফিল্ম মেকার লিস্টের মধ্যে অন্যতম। তো থ্যাঙ্কস মেহেদী আসার জন্য, এবং মানে ওয়েলকাম টু ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড ল্যাব। আমরা ফার্স্ট টাইম করছি, এবং এটা আমরা প্রথমেই প্ল্যান করেছিলাম যে এটা এবার বাংলাতেই হবে, কারণ প্রথম কথা সবাই বাঙালি, মানে অনেকেই প্রায়, এবং চেষ্টা থাকবে যে এই এতগুলো মাস্টার ক্লাসের মধ্যে একটা অন্তত সেগমেন্ট বাংলাতেই হবে, তো সেটা তোমার। তো আমি একদম প্রথম প্রশ্নেই চলে যাব যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং, সেটা সাউথ এশিয়ান পার্সপেক্টিভ এবং বাংলাদেশ পার্সপেক্টিভে তোমার পার্সোনাল কি মতামত? আচ্ছা, ধন্যবাদ দিগন্ত। ধন্যবাদ হচ্ছে ঋতুরঙ্গম চলচ্চিত্র উৎসবকে। যারা ল্যাবে অংশগ্রহণ করেছেন তাদেরকেও শুভেচ্ছা। সামনে চলচ্চিত্র নির্মাণে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এরকম আশা করছি। তো যেটা প্রশ্ন করলেন দিগন্ত, সেটা হচ্ছে আমি বাংলাদেশের প্রেক্ষিত এবং সাউথ এশিয়ার প্রেক্ষিত বলার আগে আর কি, আমি কিছু চলচ্চিত্র উৎসবে জয়েন করেছি রিসেন্টলি, যেমন লোকারণ্য বলতে পারবো। আমি লোকারণ্যতে আমি আমার যেমন স্বল্প দৈর্ঘ্য নিয়েও গেছি, আবার আমার ফিচার ফিল্ম প্রজেক্টে নিয়েও গিয়েছি। তো আমার মনে হয়েছে যে ওইখানে যেমন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, এই অঞ্চলের চলচ্চিত্র নির্মাতাদের সাথে আমার দেখা হয়েছে এবং আমি তাদের সিনেমাও দেখেছি। আর ইন্ডিয়া যেহেতু ফোকাস কান্ট্রি হিসেবে এর আগে ছিল 2008-এ, ফলে এই বছর বা আমার সময়কালে আমি দেখিনি। তবে হ্যাঁ, ওইটা নিয়ে আমি অবশ্যই বলবো। তো এই যে এই রিজিয়ন যাদের আমি কথা বলছি তাদের চলচ্চিত্র আমি দেখেছি এবং কিছু খুবই ভালো কাজ আমি দেখেছি। যেমন নেপালি ফিল্ম, নেপালের কিছু ফিল্ম আমি দেখেছি যেগুলো হচ্ছে, আমি যেরকম সিনেমা আর কি বিশ্বাস করি যে সিনেমা একটা ল্যাঙ্গুয়েজ, এবং যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা আমাদের অনেক বেশি ভাবনা প্রকাশ করতে পারি, এবং আর কি ডিপ ইনসাইড যেটা আমাদের আমাদের যে অনুভূতিগুলো প্রকাশ করার একটা ক্ষমতা আছে, সেটা আমি দেখছি যে নেপালি চলচ্চিত্র নির্মাতাদের কারো কারোর মধ্যে এটা আছে। এটা আমার খুবই ভালো লাগছে। এবং যেমন বিভূষণ বাসনাথ, পূজা গুরুং, আপনারা যদি ওনাদের সিনেমা দেখেন, আপনারা দেখলে দেখবেন যে তাদের সিনেমার মধ্যে এই বিষয়গুলো আছে। ওদের যেমন একটা সিনেমা দেখানো হয়েছে হচ্ছে সানড্যান্সে, যেটা বেস্ট, ওইটা সিনেমাটোগ্রাফির জন্য একটা অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা খুবই ভালো। এছাড়া আমি যেমন আফগানিস্তানের সিনেমা দেখছি, আফগানিস্তানের সিনেমাও ইন্টারেস্টিং সিনেমা। এবং তবে ওদের সিনেমায় হচ্ছে ওদের যেই বিষয়গুলো, যেহেতু ওরা দৈনন্দিন বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিভিন্ন টাইপের অপারেশন বা বিভিন্ন সংঘাতের মধ্যে আছে, ওদের আবার ভাষাভঙ্গিটা একদম ভিন্ন। তার রিসেন্টলি আরেকটা ব্যাপার ঘটছে, দেখবেন যে আফগানিস্তানের একটা সিনেমা আবার প্রডিউস করছে বাংলাদেশ আর কি। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আর কি। আমি বলবো যে আর কি এই যে ছোট ছোট যে দেশগুলো আছে সেগুলো নিজেদের মধ্যে এক ধরনের দূর থেকে যে এক ধরনের সম্পর্ক তৈরি করছে থ্রু সিনেমা, এটাও খুব ইন্টারেস্টিং। আমি আর কি সাউথ এশিয়ার প্রেক্ষিত বলছি আগে। এছাড়াও বিভিন্ন রিজন আছে, সব জায়গায় ভালো সিনেমা হচ্ছে, কিন্তু যেগুলো আমার কাছে মনে হয়েছে যে ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, সেটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর বাংলাদেশে এখন সিনেমা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সিনেমার একটা একটা মুভমেন্টের মতোই হচ্ছে, অলিখিত ভাবে। এটা কোনো আর কি এমন না যে প্ল্যান করে করা, বাট এটা হচ্ছে। আর লোকারণ্যতেও বাংলাদেশি ফিল্মের হাজিরা ছিল, ফিল্ম প্রজেক্ট। আর চলচ্চিত্র তো হাজিরা ছিলই, কয়েকজন চলচ্চিত্র নির্মাতারই চলচ্চিত্র ছিল লোকারণ্যতে, আর ফিল্ম প্রজেক্টও ছিল। তাই আমি বলবো যে নতুন যারা নির্মাতা তারা যেমন স্বল্প দৈর্ঘ্য দিয়ে আগানোর চেষ্টা করছে, অনেকে অনেকে ফিচার দিয়ে আগানোর চেষ্টা করছে, এটা খুবই গুড সাইন। যেমন একটা ফিচার ফিল্ম যেটা কিনা খুবই লো বাজেটে করা, লাইভ ফ্রম ঢাকা, এটা আব্দুল্লাহ সাদের, সেটা হচ্ছে রটারড্যামে দেখানো হয়েছিল। এছাড়া সিঙ্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালে এটা বেস্ট ডিরেক্টর এবং বেস্ট অ্যাক্টর, দুইটা অ্যাক্টর বোধহয় হ্যাঁ অ্যাওয়ার্ড পায়। এবং ও নতুন একটা সিনেমা বানাচ্ছে। ওর একটা ওর সিনেমাটা আমার কাছে মনে হয়েছে যে যেই টাইপের সিনেমা ল্যাঙ্গুয়েজ, যে স্মার্টনেস, সেটা ওটার মধ্যে ছিল। তারপরে এর আগে একটা স্বল্প দৈর্ঘ্য যেটা ইশতিয়াক জিকর তৈরি করা 720 ডিগ্রি, এটাও দেখানো হয় ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তিতে। এটা বেশ আগেরই, 2010-এর, কিন্তু আমি বলবো যে এটা একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক, কারণ ভেনিসে এটাই হচ্ছে আমাদের এখন পর্যন্ত একমাত্র সিনেমা বাংলাদেশ থেকে।
আর সাম্প্রতিক সময়ে ফিচার ফিল্মের জায়গা থেকে মেড ইন বাংলাদেশ, যেটাতে আমি কাজও করেছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, ওটা দেখানো হয়েছে টরন্টোতে দেখানো হয়েছে। এর আগে আরেকটা সিনেমা মেঘমল্লার, সেটাও টরন্টোতে দেখানো হয়েছে। তো এগুলো বিভিন্ন ঘটনা ঘটছে আসলে। বিভিন্ন চলচ্চিত্র নির্মাতারা আলাদা আলাদা ভাবে কাজ করছে আর কি। তারপর স্বল্প দৈর্ঘ্য প্রায় আমার কাছে যারা একদমই কাজ করতে চাচ্ছে এখনই, তাদের সঙ্গে সাক্ষাৎ হয়, ওরা ওদের স্বল্প দৈর্ঘ্যের আইডিয়াগুলো আমার সাথে শেয়ার করে বা ইয়ে করে, সেটাও খুব গুড সাইন যে তারা হয়তো সামনে তৈরি করবে। তো এখন একটা, যেমন অনেক আগে যখন নতুন ব্যান্ড এসেছিল, আমি জানি না বারাসাত বা কলকাতার ব্যাপারটা কি, তখন যে একটা বুমিং ঘটনার মতো ঘটনা ঘটছিল যে হ্যাঁ সবাই ব্যান্ড করবে, সবাই হচ্ছে গান করবে। আমার কাছে মনে হচ্ছে এখন সিনেমার ক্ষেত্রে অনেকটা ব্যাপারটা এরকম, যে এরকম ছোট ছোট গ্রুপ তৈরি হচ্ছে, সবাই মিলে সিনেমা বানাবে, বা একটা বেশ উৎসব উৎসব ব্যাপার আছে, ফেস্টিভিটি আছে, এটা গুড সাইন, এইটা ভালো। আর আরেকটা জিনিস আমি বলবো, এর মধ্যে একটা জিনিস আবার আসছে, সেটা হচ্ছে ধরেন ওয়েব সিরিজ, ওটিটি বা নেটফ্লিক্স। যেমন কয়েকদিন আগেও আমাকে কেউ কেউ জিজ্ঞেস করতেছিল যারা নতুন নির্মাতা, যে আমি এখন সিনেমা বানাইলে কিভাবে ইনকাম করবো আর কি সিনেমা থেকে, এটা কি অ্যাজ এ প্রফেশন হতে পারে কিনা আর কি, এটা কি প্রফেশন হওয়া সম্ভব কিনা। তো আমি বললাম যে প্রফেশন, যেমন আমি যে একটা স্বল্প দৈর্ঘ্য যেমন দেখালাম উৎসবে, তো কি তারপর কি, বা একটা ফিচার, সেটা আমি আসলে বাংলাদেশে কয়টা হলে চালাইতে পারবো আসলে, সেটা কয়দিন চলবে। যেমন লাইভ ফ্রম ঢাকা, এটা হচ্ছে আর কি, এটা তো একটা খুবই আমাদের পরিচিত গল্প, সেটা আমরা সবাই দেখতে যাবো এরকম, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সিনেমাগুলো হয়তো 7 দিন চলতেছে, বা ম্যাক্সিমাম 10 দিন চলছে হয়তো 2টা সিনেমা হলে বা একটা সিনেমা হলে। তো ওইটা দিয়ে কি আসলেই অ্যাজ এ প্রফেশন আমি কি ইনকাম করতে পারি কিনা। তো এখন দেখা গেছে যে ওদের মধ্যে যে ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু স্বল্প দৈর্ঘ্য বা ফিচার ওইভাবে সবসময় যে আমি নিয়ে ওটিটিতে হাজির হতে পারবো এমন তো না। ভালো 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 কাজ আছে ওটিটিতে, বাট খুব ডিফিকাল্ট টু রিচ, তাই না আর কি, বললেই তো আমি ওই জায়গায় পৌঁছাতে পারবো না। যেমন ধরেন যে আমি তোমাকে একটু মাঝখানে একটু হ্যাঁ মানে ইন্টারাপ্ট করলাম একটা জিনিস, মানে এটা অনেকের, এটা আমি যেহেতু আমি জানি তাই তোমায় হয়তো আমি জিজ্ঞাসা করছি যে তুমি আরো বেটার বলতে পারবে। মানে একটা কথা খুব উঠে আসছে, সেটা হচ্ছে যে মানে এটা আমি নিজেও মানে অনেকের সাথে কথা বলে বুঝেছি যে বাংলাদেশে টোটাল, আমি সিঙ্গেল স্ক্রিনের কথা বাদই দিচ্ছি, সিনেমা মানে এই যে সিনেমা মাল্টিপ্লেক্সের সংখ্যা গুটি কয়েক, মানে এবং হ্যাঁ তার প্রায় মানে টিম টিম করে কিছু চলছে, এবং কিছু জায়গায় মাল্টিপ্লেক্স আছে সেগুলো হয়তো অনেকটাই বেশি কমার্শিয়াল। তো আমার কথা হচ্ছে, যেটা আমি ধরে নিচ্ছি যে আমি মানে কি বলবো অল্টারনেটিভ সিনেমাকে আমি বলছি, আমি বলছি না সেটা প্যারালাল, আমি বলছি না সেটা আর্ট হাউস, আমি এই যে হ্যাঁ অল্টারনেটিভ সিনেমা বলছি, এর জায়গাটা বাংলাদেশে ঠিক কতটা, মানে আমি ওয়ার্ল্ডের জায়গাটা বা সাউথ এশিয়ান জায়গাটা বুঝলাম, নিজেদের দেশে তোমাদের জায়গাটা ঠিক কতটা, মানে যেখানে হয়তো সিঙ্গেল স্ক্রিন বা স্ক্রিনের সংখ্যাটা অনেক কম তুলনামূলকভাবে, যত যা শুনেছি আর কি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো যে এখানে এমনিতেই আগে সিনেমা হল, তাও সেটা তো এখন নাই। এখন নতুন নতুন ওই যে মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স এগুলো হচ্ছে, কিন্তু সেখানে ওইটাই আমি উদাহরণ দিলাম যে এটা তো সবচেয়ে সো কল্ড আর কি আধুনিক স্পেস, যেখানে কিনা এই ধরনের অল্টারনেটিভ সিনেমা যেটা বলছো সেটাও চলবে। কিন্তু আমি বলবো যে কমার্শিয়াল সিনেমাও, যেগুলো কমার্শিয়ালি রিলিজ দেওয়া হচ্ছে, সেই সব সিনেমা অনেক সময় কমার্শিয়ালি আর চলছে না আসলে। তো অল্টারনেটিভের কথা তো আমি বাদই দিচ্ছি এখন আর কি, যে অল্টারনেটিভ তো আমি বললাম 7 দিন 10 দিন চলতেছে, চলার পর হয়তো সে আর পারতেছে না, বা যে পরিমাণ দর্শক দরকার সেটা না হলে তো সিনেমা হল কর্তৃপক্ষ সেটা নেবে না। আর সেটার একদম। সংখ্যাও ঢাকা শহরে আমি সর্বোচ্চ 2টা জায়গায় দেখাতে পারবো হয়তো, 2 থেকে 3টা জায়গায়, এর বেশি কোথাও স্ক্রিনিং হবে না, এবং সেই টাকা ওঠার কোনো প্রশ্নই ওঠে না যেই টাকা দিয়ে আমি সিনেমাটা তৈরি করব। একদম। আর স্বল্প দৈর্ঘ্যের ক্ষেত্রে তো আমি ডিস্ট্রিবিউশন ইত্যাদি এগুলো তো আর কি একদম অলৌকিক ব্যাপার যদি ঘটে তাহলে হবে আর কি। আমি কিন্তু কাউকে নিরাশ করছি না, এখানে যারা না, ল্যাবে আছে তাদেরকে আমি নিরাশ করছি না। আমি বলতে চাচ্ছি যে আম, তাহলে আমি কি করব সেটা হলো বিষয়। যেমন ওয়েব সিরিজ নিয়ে একটা ব্যাপার হয়েছে, যে ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম বানাবো আমরা, বা ইত্যাদি অনেক বিষয় চলে আসছে এখন, যে যেটা দিয়ে আর কি সে এখন ইনকাম করতে পারবে আর কি, প্রচুর ওটিটি ইত্যাদি। তো আমি বলবো যে অবশ্যই করব আমরা, কিন্তু আমি বলছি যে 2টা ল্যাঙ্গুয়েজ যেন আমরা গুলি না ফেলি। যেমন আমি রিসেন্টলি কিছু স্বল্প দৈর্ঘ্য দেখেছি, ফিচারও আছে, যেগুলো কিনা আসলে টিভি ফিকশনই, যেগুলো টিভি ফিকশন মানে কিন্তু কিছু লিমিটেশন আছে। যেমন এটা আমরা অনেক সময় ভুল করি যে সবগুলো তো অডিও ভিজুয়াল, টিভি ফিকশন, টেলিফিল্ম, সিনেমা, যেমন কিনা চাইনিজ, জাপানিজ আর কোরিয়ান ভাষা কেউ যদি যে জানে না, আমার সামনে যদি রাখা হয় আমি বলবো যে সব তো একই, কিন্তু আসলে তো তিনটার, বা আরবি ফার্সি দেখতে একই রকম, কিন্তু দুইটা তো আসলে অনেক পার্থক্য আছে, অনেক। উচ্চারণগত, ভাবনাগত, এক্সপ্রেশনগত। তাই আমি বলবো দেখতে অডিও ভিজুয়াল বা ছবি আছে, শব্দ আছে, মানেই যে ওয়েব সিরিজ বা টিভি ফিকশনস বা ফিল্ম সবগুলো যে একই রকম তা না। এক একটা, যেমন ওয়েব সিরিজে হয়তো আমার কিছু রেস্ট্রিকশন আছে,
আমি অনেক কিছু এক্সপ্রেস করছি, কিন্তু ওইটার একটা কি, ওইটার অ্যালগরিদমও আছে, বা হচ্ছে ওইটার কিছু ডিমান্ড আছে, ওইটা আমাকে অডিয়েন্স পুরোপুরি মাথায় রাখতে হচ্ছে, অনেকগুলো ব্যাপার আছে। আর সিনেমায় আমি যেটা করছি, সব সিনেমা করে আমি তা বলছি না, অনেক সিনেমায় আছে কম্প্রোমাইজই করে, কিন্তু আমি বলবো যে যেটা সত্যিকারী সিনেমা, যেটা আমি আসলে বলতে চাই, সেটা আসলে অনেক বেশি সাহসী এবং উদ্ধত, তাই না? সেটা হচ্ছে তার নিজের যে ইনার ফিলিংস, সেগুলো আমি প্রকাশ করছি। আমি আসলে ওই অর্থে তো ভাবছি না কোনো রেস্ট্রিকশন। এটা হচ্ছে সিনেমার শক্তি। সিনেমা দিয়ে যারা ভাবছেন যে আচ্ছা আমি সিনেমাটা দিয়ে আসলে টাকা কামাইতে পারবো কিনা, আরো পরিষ্কার করে বললে আর কি, এটা বলাটা খুবই ডিফিকাল্ট আর কি। এখন আপনাকে আপনার ওয়ে বাইর করতে হবে যে আমি আসলে কিভাবে আমি আমার সিনেমার জায়গাটাকেও পিওর রাখবো, আবার কিনা আমি সার্ভাইভও করব, এটা আর কি নিজেরটা নিজেকে আবিষ্কার করতে হবে। তা আমি দেখতে পাচ্ছি যে আমার বাংলাদেশে, আমার আশপাশে আমি জানি না, তবে এই বিশাল যেটা অনলাইন ভিত্তিক যে স্ট্রিমিং, এটা একটা বাস্তবতা। এটাকে এখন কে কিভাবে ডিল করবে সেটা একটা বিষয়, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা মেকিং এর জায়গা থেকে। এটা একই সঙ্গে আপনি প্ল্যাটফর্মটাকে ইউজ করার একটা খুবই সুন্দর উপায় আছে, চর্চা করা, বানানো, কিন্তু এটার যে আবার লিমিটেশনস আছে সেগুলো খুঁজে বের করতে হবে আর কি। এটাই বর্তমান সিনারিও। তো একটা জিনিস আমি একটু বলবো, এবার একটু আমি মানে এই জায়গা থেকে সরে এসে বলছি যে এই যে অনেকেই বলে যে মানে যারা আজকে এখানে আছে মোরাললেস প্রত্যেকেই শর্ট ফিল্ম মেকার, এবং ধরে নেওয়া হচ্ছে যে এখান থেকে মানে এরপর হয়তো অনেকেই, মানে অনেকে হয়তো সেটা শর্ট ফিল্মই করে যাবেন, বা অনেকে হয়তো ভাববেন এখান থেকে আমি ফিচারও করতে পারি। আমি সেই মানে সেই সেগমেন্টের জায়গায় যাচ্ছি না। একটা কথা আছে সোকল যে ফেস্টিভ্যাল স্ট্র্যাটেজি মানে বা পিচিং, সোজা কথায় মানে ফেস্টিভ্যাল স্ট্র্যাটেজির জায়গা থেকেও অনেক বড় হচ্ছে যে পিচিং, মানে এই ওয়ার্ডটা সম্পর্কে অনেকে জানেও না, বা যারা জানেন সেই ফরম্যাট বা কিভাবে কি করতে হয় সেটা জানে। তোমার যেহেতু কিছুটা মানে অনেকটাই বেশি বলবো যে তোমার এই ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে, তুমি যদি কিছুটা শেয়ার করো তাহলে এরা অনেকটা বেশি জানতে পারবে বা শিখতে পারবে যে কিভাবে এই বিষয়টা হয়, বা পিচিং এর কি অ্যাকচুয়ালি মোটোটা কি, বা কি কি করতে হয় তার জন্য। আচ্ছা, পিচিং এ ঢুকবো তার আগে আরেকটা কথা, যেটা আর কি যারা স্বল্প দৈর্ঘ্য নির্মাণ করবে আর কি, অনেকে আছে আমার আশপাশে যারা মনে করে যে হ্যাঁ সিনেমা বানাতে এসে তো আমি শেষ হয়ে গেলাম আর কি, ওই একই কমার্শিয়াল জায়গা থেকে, হয়তো প্রথমে আবেগের জায়গা থেকে। আমি বলবো যে আবেগ অবশ্যই আছে, কিন্তু জিনিসটা ডিল করতে হবে আপনাকে টেকনিক্যালি। যে আমি সিনেমা বানালে সবসময় যে আমি এখন এই সাউথ এশিয়ায় বসে আমি এটা থেকে অঢেল টাকা কামাইতে পারবো এমন কোনো ব্যাপার নাই, ওইটা যেন সবাই মাথায় থাকে আর কি। আমার মনে হয় তাহলে আর কি সিনেমা আমি বানাচ্ছি, ওটা একটা প্যাশনের জায়গা থেকে জিনিসটা থাকতে হবে, অত সবসময় এটা থেকে ইনকামের চিন্তা করলে ভুল হবে। যেটা পিচিং এর যেটা ব্যাপার, এখন যে পয়েন্টটা আপনি জিজ্ঞেস করলেন সেটা হচ্ছে ফিচার ফিল্মের ক্ষেত্রেই এটা বেশি আমি ফেস করেছি যে পিচিং করতে যেতে হয়। আর স্বল্প দৈর্ঘ্য আমি করেছি, তবে সেটা লোকালি। দুইটা একই রকম। আমি সেটাতে ঢোকার আগে যেটা বলতে চাই যে ওয়ার্ল্ড ওয়াইড স্বল্প দৈর্ঘ্যের যে ফান্ডিং, এটা খুবই কম। তারপরেও কিছু কিছু আছে, আপনারা অনলাইনে সার্চ দিলেই পাবেন, অথবা যদি দিগন্ত পরে আমার কাছে চায়, আমার জানা যেগুলো লিঙ্ক আছে আমি শেয়ার করব। তো এই প্ল্যাটফর্ম গুলো, যেমন আমি লোকার্নোতে অ্যাটেন্ড করেছি, যেটা সুইজারল্যান্ডে হয়, ওপেন ডোরস লোকার্নো। আরেকটা আছে হচ্ছে প্রদিওরে সুদ, এটা হচ্ছে কলকাতাতেও হয় সুইজারল্যান্ড। এখন, একটা ইয়া আহ, এটা নন্থ বলে একটা শহর আছে আটলান্টিকের তীরে, ফ্রান্সে, সেখানে হয়। আর আরেকটা আমি অ্যাটেন্ড করেছি হচ্ছে সিনেমা লা ফেব্রিক দু সিনেমা দি মন্দ, এটা কান্স চলচ্চিত্র উৎসব হওয়ার সময়কালীন সময় হয়। আর গোয়া ফিল্ম বাজার তো আপনাদের একদম কাছেই, ফিল্ম বাজার। তো এই চারটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে আমার যেটা মনে হয়েছে যে পিচ করতে গেলে আপনাকে খুবই স্মার্টলি জিনিসটা আসলে হ্যান্ডেল করতে হবে, যেটা কিনা এখন এই পিচিংটা আসলে এখন অনেক বেশি প্র্যাকটিস হয় আপনার ওটিটি গুলোতে আর কি। যারা পিচ করতে চায় ওয়েব সিরিজ বানাইতে গেলে তারাও ভালো বলতে পারবে আর কি। এখন এটা আর কি আমি দেখলাম যে একই জিনিসই আর কি আরেক রকম ভাবে ওইখানে অ্যাপ্লাই করছে। যাই হোক, তো এই পিচিং জিনিসটা হচ্ছে আপনাকে, ওরা শুরুতে হয়তো চাবে যে আর কি আপনি হাজির হওয়ার আগে ওরা চাইতে পারে ট্রিটমেন্ট, সিনপসিস, তারপরে ডিরেক্টরস নোট। ডিরেক্টরস নোটটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনি এই সিনেমাটা আসলে কেন বানাতে চান, বা এই সিনেমাটা কেন এখনই বানাতে চান আর কি, আপনার কি প্রয়োজন, বা আপনার ফিলিংটা কি। ওইটা যত এঙ্গেজড আপনি করতে পারবেন পাঠককে, তত আপনার প্রজেক্টটা আসলে বেশি সামনে চলে আসবে। এক তো স্ক্রিপ্ট লিখতেই হবে ভালো মতো, সিনপসিসটা ভালো হতে হবে, প্রথমে সিনপসিসটা পড়বে। আর আরেকটা জিনিস লাগবে শুরুতে, সেটা হচ্ছে লগ লাইন আর কি, এক লাইনে জিনিসটা বলা। এই জিনিসটা প্রথমে দেখবে, দেখার পর সিনপসিসটা পড়বে, তারপর ট্রিটমেন্টটা পড়বে। আমার মনে হয় ট্রিটমেন্ট আমরা জানি। তারপর আমি বলতে চাই যে ট্রিটমেন্ট হচ্ছে স্ক্রিপ্টে ডায়লগ ছাড়া, অনেকটা গল্পের মতো আর কি। যেমন দিগন্ত বলল যে এই প্রশ্নটা, তারপর মেহেদী বলল এই উত্তরটা, এটা তো হচ্ছে আমাদের কনভারসেশন যেটা স্ক্রিপ্টে থাকে, যে দিগন্ত বলল আকাশ লাল,
মেহেদী বললো যে আকাশ নীল, এটা দুইটা ডায়লগ। কিন্তু আমরা যখন ট্রিটমেন্টে লিখছি যে দিগন্ত বলল যে আকাশ লাল আর মেহেদী বলল যে আকাশ নীল, এটা হচ্ছে ট্রিটমেন্টে আমি লিখছি, এখানে আমি ডায়লগ হিসেবে আর সাজাচ্ছি না স্ক্রিপ্টে। এইটা হচ্ছে ট্রিটমেন্ট, মোটামুটি অনেকটা গল্প আকার এটা জমা দিই আমরা। এটা কখনো কখনো এক একটা প্ল্যাটফর্ম আমার কাছে এক এক রকম পৃষ্ঠা চেয়েছে, যেমন 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা ম্যাক্সিমাম, আর মিনিমাম 8 পৃষ্ঠা। তো এইটা জমা দিতে হয়, সঙ্গে ওই যে বললাম ডিরেক্টরস নোট, আরেকটা হচ্ছে প্রোডিউসারের নোট, যে এই সিনেমাটা কিভাবে তৈরি হবে, যেটা আর কি প্র্যাকটিক্যাল সাইড। আপনি তো বললেন এস্থেটিক্স ইত্যাদি বা আর্ট আপনি কেন বানাইতে চান, যে আপনি ফিলোসফিক্যাল জায়গা থেকে জিনিসটাকে ডিল করছেন ইত্যাদি, কিন্তু প্রোডিউসার বলবে যে আপনার ইকোনমি, যেমন ফান্ড গুলো কোথা থেকে আসবে, কোথায় অ্যাপ্লাই করবে, যেমন আপনাদের সরকারি কোনো গভর্নমেন্ট ফান্ড আছে কিনা সেটার জন্য আমি অ্যাপ্লাই করব, তারপর হচ্ছে ইউরোপিয়ান যে ফান্ড গুলো আছে সেগুলোর জন্য আমি অ্যাপ্লাই করব। ওইটা স্পেসিফিকলি বলতে হবে কোন কোন ইউরোপিয়ান ফান্ড, যেমন ওয়ার্ল্ড সিনেমা ফান্ড, সিএনসি, এরকম বিভিন্ন ফান্ড আছে, যেমন নরওয়েজিয়ান ফান্ড আছে, ড্যানিশ ফিল্ম ইনস্টিটিউট একটা দেয়, দোহা ফিল্ম ইনস্টিটিউট দেয়, এরকম বিভিন্ন ফান্ড আছে। তো সেগুলো উল্লেখ করতে হবে যে আপনার টোটাল ফান্ড হয়তো 2,50,000 ইউরো বা 3 লাখ ইউরো, তখন ওইটাকে আপনার ওইটা এক্সপ্রেস করতে হবে এটা কিভাবে আসবে। এটা গেল। আর সঙ্গে মুড বোর্ড দিলেন। মুড বোর্ড মানে হচ্ছে ফটোগ্রাফস থাকতে পারে, এটা দেওয়াটা আমি মনে করি খুবই জরুরি। কোন কোন জায়গা তো এটাই গুরুত্ব দিবে আপনাকে যে আপনি আসলে যে দুনিয়াটা, স্ক্রিপ্ট পড়ে অনেক সময় কিন্তু বোঝা যায় না চিত্রনাট্য পড়ে, কিন্তু যদি আমরা ছবিগুলো দেখি যেমন স্টোরি বোর্ড, তারপর হচ্ছে ফটোগ্রাফস, আর একটা 2 থেকে 3 মিনিটের একটা যদি অডিও ভিজুয়াল বানাতে পারেন আর কি, শুট করে নিয়ে যান যে আমার বারাসাত দেখতে এরকম, বা বারাসাতের চরিত্রটা দেখতে এরকম। আমি আমি দেখেছি যে আমি যখন পিচ করি শুধু, তখন ও বুঝতে পারে না যে আসলে আপনার, যেমন আমার স্ক্রিপ্টটা আমি যখন বলি তখন ভাবছে যে এটা একটা নিউ রিয়েলিস্ট সিনেমা, কিন্তু যখন আমি মুডবোর্ডটা দেখালাম সে বললো যে না এটা তো আসলে সুরিয়ালিস্টিক, বা এর এলিমেন্টস গুলো ভিন্ন, বা এটা আমি যে নিউ রিয়েলিস্টিক ব্যাপার ভাবছিলাম এটার সাথে কোনো মিলই নাই। তখন আমি ভাবলাম যে ও আচ্ছা, আমি যদি শুধু বলি, বা ও আসলে আমার শহরটা তো চিন্তা করতে পারছে না, বা আমার ক্যারেক্টারের চেহারা কেমন, বা তাই না, ওর তো অনেক ধরনের প্রেজুডিস আছে, যেমন আমার দেশের মানুষ এমনই হয়, এরকম হয়তো সে পত্রিকা মাধ্যমে বা মিডিয়া গুলোতে এইভাবে সে জানতে পারে, ইন্টারন্যাশনাল মিডিয়া বা ন্যাশনাল মিডিয়া যেভাবে সেভাবে জানে, কারণ এগুলো তো আসলে অনেক সময় মিস রেপ্রেজেন্টেশন আর কি, দিগন্তকে দিগন্তর মতো হাজির করা হচ্ছে না আসলে। তো ফিল্ম মেকারের তো কাজ এটা, যেরকম জিনিসটা যেমন অনেকটা সেরকম ভাবে উনি নির্মোহ ভাবে ওটা হাজির করতে চান। তো ওইটা দেখানোটা আসলে এই জন্য গুরুত্বপূর্ণ যে আপনার দুনিয়াটা আসলে কেমন, আপনার মাথার ভিতর কি আছে উনি তো দেখতে পাচ্ছেন না, ফলে ওইটা অডিও ভিজুয়ালটা দেখাইতে হবে। ওইটা খুব ইম্পর্টেন্ট। 2 থেকে 3 মিনিট মধ্যে এটা এটা পিচিং এর সময় খুব কাজে লাগে, 2-2.5 মিনিটের একটা অডিও ভিজুয়াল। তো এইটা হচ্ছে প্রাইমারি প্যাকেজ যেটা আপনি পাঠাচ্ছেন প্রথমে তাদেরকে। তারপর আপনি যখন সিলেক্ট হলেন, আপনি হাজির হলেন, তখন ওইখানে আপনার প্রডিউসাররা আসবে। যেমন কোন কোন জায়গায় প্রডিউসাররা 10 মিনিট সময় দেয়, কখনো 30 মিনিট সময় দেয়। তখন ওর মধ্যে আপনি প্রথমে আপনার আপনি আপনার জায়গা থেকে পুরা সিনপসিসটা বলবেন আর কি, যেটা গল্পটা কি, 3টা ক্যারেক্টারের গল্প, তাদের মধ্যে এই হয়, তাদের সম্পর্কগুলো এরকম বললেন। তারপরে হচ্ছে আপনি অডিও ভিজুয়ালটা দেখালেন প্রডিউসারকে, উনি বুঝতে পারলেন যে ও আচ্ছা এইটা। তারপরে সঙ্গে যে আপনার যে প্রডিউসার আছে, সঙ্গে সঙ্গে উনি আবার শুরু করলো যে আমরা হচ্ছে এইভাবে ফান্ডগুলোর ব্যবস্থা করব, বা এইভাবে টাকাটা আমরা ওই যে যেটা বললাম গভর্নমেন্ট ফান্ড বা ফান্ড, এইভাবে আমরা ট্রাই করবো, বা বলবে যে কত বছরের মধ্যে আমরা শুটিং করছি আর কি, প্র্যাকটিক্যাল বলতে হবে যে আগামী বছর আমরা শুট করবো, বললেও বুঝবে যে এটা প্র্যাকটিক্যাল না। কারণ হচ্ছে যে ও অ্যাজ এ প্রডিউসার ও চিন্তা করবে যে আমার আরো প্রজেক্ট আছে, ফলে একটু সময় দেওয়া আর কি, একটু রিল্যাক্স রাখা, যে এটা 2 বছর পরে হয়তো আমরা শুটিং এ যাবো, এর মধ্যে আমরা এই ফান্ডিং ইত্যাদি এগুলো করতে থাকবো আর কি। যে আমি হয়তো 2018-তে গেছি, আমি হয়তো বলছি 2020-এ আমি এটা শুটিং করব, বা 21-এ শুটিং করবো, এরকম একটা আউটলাইন দাঁড় করানো আর কি, যে প্র্যাকটিক্যাল আউটলাইন। তো এইটা মাথায় রাখতে হবে। আর আরেকটা পিচিং আমি করছি লোকারণতে, সেটা হচ্ছে ওটা কম্পিটিশন ছিল, ওইটা হলো 15 মিনিটের মধ্যে পিচিং করতে হয়। সেই ক্ষেত্রে একই, প্রথমে আমি আমার গল্প বলে ফেলছি, অডিও ভিজুয়াল দেখাইছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আবার এই এটা দেখানোরও নানান উপায় আছে। যেমন আমার একজন পিচ শিক্ষকের সঙ্গে দেখা হয়েছিল, উনি খুবই ভালো ননতে, উনি খুবই ভালো পিচ ইনস্ট্রাকশন দেন। ওনার উনি আমাকে সাজেস্ট করছিলেন যে আমার গল্পটা প্রথমে আমি 2-3 লাইন বলবো, যে ঢাকা হচ্ছে এমন একটা শহর, এই শহরে প্রায় এরকম 1.5 কোটি 2 কোটি মানুষ থাকে, এর মধ্যে 3টা চরিত্র আমার চরিত্র, এদেরকে নিয়ে আমার গল্প, এর মধ্যে একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, আরেকজন মঙ্ক আছে, এরকম বিভিন্ন ক্যারেক্টার আছে। তো আমি প্রথমে আপনাদেরকে আমার অডিও ভিজুয়ালটা দেখাতে চাই, এরপর আমি আমার সিনেমার ডেসক্রিপশনে যাব, এটাও হতে পারে। ফলে আমি প্রথমে ইন্ট্রো দিছি, তারপর আমি অডিও ভিজুয়ালটা দেখাইছি সবাইকে, তারপর আমি আমার ব্যাখ্যা দিছি যে এই মেয়েটা এই করে, তাতে আবার আমার সুবিধা হয়েছে যে ওরা ভিজুয়ালটা দেখার পর ও আচ্ছা তাহলে ও রিলেট করতেছে ইমেজের সঙ্গে, যে মেয়েটার এটা হয়।
তো আপনার পিচিংটা আসলে কেমন হবে? তো ওরকম পিচিং শিক্ষকটা পাওয়া তো আমার ভালো হয়েছে। যেমন এর আগে আমি সবসময় করতাম পুরাটা বলার পর আমি অডিও ভিজুয়াল দেখাতাম। তো এখন আমি ইন্ট্রো দিয়ে অডিও ভিজুয়াল দেখে তারপর আমি বলতেছি। ওইটা গুড ছিল আরকি। তো ওইটা পিচ করছি। তারপরে আরেকটা পিচ হয় নন্তে। ওইটা হলো প্রায় ১০০-১৫০ লোকজন আসে। ওইখানে হচ্ছে আপনাকে পিচ করতে হবে সবার সামনে। ওইটাও খুবই ইন্টারেস্টিং ছিল। ওইটা হলো ৭ থেকে ৮ মিনিটের মতো একটা পিচিং করতে হয় আরকি। এই আর তো প্রোডিউসারদের মোটামুটি সঙ্গে আপনার বারবার পিচ করতে হবে। এটা হলো ফিচারের ক্ষেত্রে বললাম। আর স্বল্প দৈর্ঘ্যের ক্ষেত্রে যেমন ফান্ড আছে কিন্তু সেগুলো একই রকম, একই পিচিংটা একই রকমই হবে, অ্যাপ্লিকেশন একই রকমই হবে। কোনো পার্থক্য নাই। যেমন লোকালিও আমি যাদেরকে পিচ করেছি বা আমার স্বল্প দৈর্ঘ্য নিয়ে এইভাবেই আরকি যে এটা আমার চিত্রনাট্য, এটা হচ্ছে এরকম হবে অডিও ভিজুয়াল বা এরকম হবে, জিনিসটা ব্যাপারটা একই রকম স্বল্প দৈর্ঘ্যের ক্ষেত্রে। তো এটা আমি যাচ্ছিলাম ওই অডিও ভিজুয়ালের ক্ষেত্রে, মানে এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানে কিছু জায়গায় আমি দেখেওছি যে সবসময় যে ওই 2 মিনিটের কাটটা যে সবসময় টিজার বা ট্রেলারই হতে হবে এমন নয়। না, 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 একদমই না। ওর মধ্যে তুমি যেরকম খুশি যেমন খুশি দিতে পারো, মানে এটার কোনো ব্যাপার নেই। তবে আমি একটা জিনিস জানতে চাই যে এই ধরো এই 2 মিনিটের মধ্যে ধরো আরেকটা প্রশ্ন আসবে এর সাথেই রিলেটেড, যে আজকে যদি একটা জায়গা আছে যে কোন সময় থেকে এই পিচিং এর প্ল্যানটা করা উচিত, মানে একদম প্রি প্রোডাকশন, নাকি অনেকের ক্ষেত্রে মনে করে যে আমরা মোটামুটি বানিয়ে নিয়েছি যে আমার কাছে শুধু হয়তো মানে ফিনিশিং ফান্ডটা দরকার, তো সেক্ষেত্রে আমি পোস্ট প্রোডাকশনে আগে আগে পিচ করছি। তো তোমার মতে মানে পার্সোনাল তোমার কি মতামত যে এই পিচিংটা কখন থেকে শুরু করা উচিত? পিচিং তো আসলে যখন আমি ম্যাটেরিয়ালস পাঠিয়ে দিচ্ছি এরপরই হচ্ছে আর কি। পিচিংটা তো শুরু হয় ধরো, যেমন আমারটার ক্ষেত্রে আমি চিত্রনাট্যটা লিখলাম, লিখে পাঠালাম। এটা তো হচ্ছে ধরো যে অ্যাপ্লিকেশন। এরপর পিচিংটা শুরু হচ্ছে তো ওই প্রোগ্রামে যাওয়ার পর আর কি। প্রিপারেশন বলো তার আগে আর কি, যেহেতু সিলেক্ট হয়েছে এরপর আমি পিচ কিভাবে করব সেটা আর কি। যেমন ওইটার ব্যাপারটা শুরু হয়, বা নিজের সম্পর্কে বলাটাও কিন্তু পিচে গুরুত্বপূর্ণ, যে আমি কে বা আমার, এটা তো তোমার প্রডিউসার তোমাকে ইন্ট্রো দিতে পারে অথবা তুমি দিলা। ওইটা আমি বলতে ভুলে গেছি পিচের ক্ষেত্রে। তো পিচটা প্ল্যানই থাকে যে আমার সিনেমাটা আমি এরকম কো প্রোডাকশনের মাধ্যমে করব। আমার মনে হয় শুরু থেকে প্রিপারেশন থাকা ভালো, যদি তো কি দেখা যায় শুরু। তো এই কো প্রোডাকশনের জায়গা থেকে আমি একটা জিনিস বলছি যে মানে অনেক জায়গাতেই দেখা গেছে যে কো প্রোডাকশন করতে গেলে যেটা হয়, মানে আমি দেশের বাইরের কথা বলছি, ধরো তুমি নরওয়েজিয়ান ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, আমি জানি হুম, না বাংলাদেশের ক্ষেত্রে কি নিয়ম, মেবি হয়তো সবার ক্ষেত্রে সেম নিয়ম, যে ওখানকার মানে যেই দেশে তুমি অ্যাপ্লাই করছো সেইখানকার একজন প্রডিউসার থাকতে হবে তোমার সাথে অ্যাটাচ, তবে তুমি গিয়ে বিভিন্ন ফান্ডে মানে কো প্রোডাকশন ফান্ডে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। আদারওয়াইজ তুমি ধরো তোমার কাছে শুধু বাংলাদেশি প্রডিউসার আছে বা আমার কাছে শুধু ইন্ডিয়ান প্রডিউসার আছে, মানে প্রডিউসার ডিরেক্টর অ্যাটাচ রয়েছে, তার মানে যে আমি গিয়ে নরওয়েজিয়ান ফান্ড বা কোনো আমি ইউকের একটা সার্ভে ফান্ডে গিয়ে অ্যাপ্লাই করবো, এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয় না। তো মানে এখানে তোমার কি মতামত, মানে এই যে কো প্রডিউসার খুঁজে পাওয়াটা অন্য দেশ থেকে, সেটাও কিন্তু একটা চাপের বিষয়, মানে সেই ক্ষেত্রে কিভাবে গাইড করবে তুমি মানে ল্যাবের পার্টিসিপেন্টদের? হ্যাঁ, হ্যাঁ, অনেক চাপের ব্যাপার। কারণ যেমন আবার পেলেও হয় না, নানান ধরনের রেস্ট্রিকশন আছে। যেমন যদি ফ্রেঞ্চ ফান্ড চাই আমি বা নরওয়েজিয়ান ফান্ড চাই বা আর কি, যে ফান্ড গুলো এগুলো তো অবশ্যই আমার ওই অঞ্চলের প্রডিউসার লাগবে, নাহলে আমি ওই প্রোডাকশনের জন্য অ্যাপ্লাই। যেমন ওয়ার্ল্ড সিনেমা ফান্ড করা যাবে, জার্মান প্রডিউসার লাগবে না। ওয়ার্ল্ড লাগবে না। সিনেমা ফান্ড একটা বড় ফান্ড, যেটা আমি এমনিতেই করতে পারবো। আর সিএনসি যেটা ফ্রেঞ্চ ফান্ড, ওটা জন্য আমার ফ্রেঞ্চ প্রডিউসার লাগবে। তবে সিএনসি সুবিধা হচ্ছে তোমার কাছে যদি কোনো টাকা নাও থাকে তুমি অ্যাপ্লাই করতে পারছো আর কি, কিছু টাকা আছে তাইলে। কিন্তু নরওয়েজিয়ান ফান্ড বা অন্য যে ফান্ড গুলো আছে সেগুলোতে তোমার একটা যেমন ভীষণ সুদেশ, এগুলোতে অ্যাপ্লাই করতে গেলে তোমার নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি থাকতে হবে, অথবা ইকুইভ্যালেন্ট কোনো কিছু থাকতে হবে। যেমন খুবই প্রমিনেন্ট সিনেমাটোগ্রাফার বা প্রমিনেন্ট এডিটর তোমার সঙ্গে কাজ করছে, এটা প্রুফ লেটার তুমি যদি পাঠাও, ওইটা তোমার তখন কম্পেয়ার করবে যে অ্যাজ এ মানি, যে আচ্ছা ওর কাছে টাকার বদলে এই আছে আর কি, এই এই গুরুত্বপূর্ণ ব্যক্তির ওর সঙ্গে কাজ করছে। তো এইটা আর্ন করা আসলে খুবই মুশকিল। এটার কোনো ফর্মুলা নাই। এটা হচ্ছে ভালো পিচ করতে হবে এবং তোমার সিনেমার ক্ষমতাটা ওদের সামনে হাজির করতে হবে, কন্টেন্টটা যেটা কি নিয়ে ইত্যাদি, যেটা কি তুমি সত্যি যদি ট্রুথফুল হও তাহলে তোমার সাথে কেউ না কেউ আসলে এঙ্গেজড হবেই। আর ফান্ড আসবে কিনা এইটা বলাটাও মুশকিল, কারণ অনেকে অ্যাপ্লাই করে। আমিও যেমন অ্যাপ্লাই করছি এখন, আমি পাবো কিনা আমি তো জানি না। আর কি আমি তো প্রায় কয়েকটা 4টা আমি বললাম 4টা ল্যাবে, 4টা 5টা, আর একটা নেপালি ল্যাবে ওইটা ছিল, 5টা ল্যাবে এটা ছিল। প্রায় 18 থেকে শুরু করে 19 পর্যন্ত। তো
তারপরেও যে ফান্ড দিবে তার কোনো ঠিক নাই, আমাকে হয়তো পরে ক্রাউড ফান্ডিং বা অন্যভাবে আমাকে ব্যবস্থা করে শুটিং করা লাগতেও পারে। তো এটা কোনো আশা হতাশার কিছু নাই, আমাদেরকে সিনেমাটা আমরা বানাবোই, ল্যাব হাব আমাদেরকে সাহায্য করুক বা না করুক, কিন্তু আমরা চেষ্টা করব যে এই টাকাগুলো কিভাবে বের করা যায় আর কি। অ্যাপ্লিকেশনটা ঠিক মতো করা, যেমন সিএনসি তে লেখা খুব ভালো দেওয়া উচিত, স্ক্রিপ্ট খুব মজবুত হওয়া উচিত। আবার WCF ওরা বলতেছে যে ওদের অডিও ভিজুয়াল খুব ভালো ওরা চায়, যেটা আমি ওই যে ওদের ক্লাসে যখন অ্যাটেন্ড করছিলাম ওরা তাই বলছিল। তো এক একজন এক এক ভাবে করে আর কি। তো আমার মনে হয় ভালো যদি কিছু হয় কোনো না কোনো ফান্ড আর কি ঢুকবেই আর কি, ছোট বড় কোনো ছোট একটা ফান্ড হলেও আসবে আর কি, কিন্তু চেষ্টা চালিয়ে যাওয়া, এটা আর কি কোনো ফর্মুলা নাই। তো এবার যাক, অনেকেই হয়তো জানতে পারছেন, অনেক নতুন কিছুই জানতে পারছেন মেহেদির থেকে। আরেকটা যেটা আমি বলবো মেহেদিকে, যে এটা তো গেল ফান্ডের পার্সপেক্টিভ। ডিস্ট্রিবিউশন এই ওয়ার্ডটা নিয়ে অনেকে হয়তো জানেন, বাট অনেকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব ভাষা মানে খুব মানে ক্লিয়ার নয়, মানে খুবই হেজি একটা জায়গা। যে ডিস্ট্রিবিউশন ওয়ার্ডটা হয়তো অনেকে শুনেছেন, বাট কি করে, হাউ টু ডিস্ট্রিবিউট, মানে সেটা যে কোনো ফিল্মই হতে পারে, সেইটা না খুব মানে বলবো সেটা সেটা অনেকের কাছে খুব একটা ক্লিয়ার নয়। তো আমি বলবো যে মেহেদি, তোমার মানে তোমার নিজস্ব কি স্ট্র্যাটেজি, তুমি তুমি যদি একটা ছবি হয়, সেটা হয়তো তোমার রিসেন্ট ফিচারই হতে পারে, তা তুমি তার ডিস্ট্রিবিউশনটা কখন চিন্তা করো? যখন থেকে তুমি তার মেকিং এর প্রসেস ভাবছো, নাকি যখন তোমার মেকিংটা হয়ে যায় পুরো ক্লিয়ার যে হ্যাঁ আমার ফাইনাল কাট রেডি, দেন তুমি প্ল্যান করছো যে আমি এর ডিস্ট্রিবিউশনটাকে এইভাবে এইভাবে সো কল্ড ভাবে প্ল্যান করছি? যেমন আমি আচ্ছা আচ্ছা, যেমন ফিল্ম বাজারে আমার দেখা হয়েছে যারা সেলস এজেন্ট বা যারা ডিস্ট্রিবিউটরে আগ্রহী, ডিস্ট্রিবিউশনে আগ্রহী, তাদের সঙ্গে আমার মিটিং হয়েছে, যেটা এর আগে হয়নি। তো আমি বললাম যে এই অবস্থা, বললো যে হ্যাঁ তারা করতে আগ্রহী আর কি, কিন্তু তারা অপেক্ষা করবে সিনেমা শেষ হয়ে যাওয়া পর্যন্ত আর কি। তো অনেক সময় আছে যে সেলস আপনি যদি ইনক্লুড করে রাখতে পারেন তো ভালো আর কি। ডিস্ট্রিবিউটর যেমন কোথাও পিচ করার সময় যে আমার ডিস্ট্রিবিউটর হিসেবে অলরেডি এই এজেন্ট আছে বা এ জড়িত আছে, সেটা লোকাল বা ইন্টারন্যাশনাল, কারণ তখন তারা আগ্রহী হবে প্রডিউসার, যে আচ্ছা ওর তো একটা ইয়া আছে, একটা নিশ্চয়তা আছে। এটা যে লাগবেই তা না, আমি বলছি যে লাগলে ভাব, যদি তুমি এটাকে তোমার সঙ্গে তখনই ইনক্লুড করতে পারো, ভালো, খারাপ কিছু না তো, যে আমি এটা করব, দিগন্ত হচ্ছে সে সেটা ডিস্ট্রিবিউশনটা দেখছে, তো এটা মন্দ না, ভালোই। একটা জিনিস, মানে এখানে একটা জায়গা আছে, যেহেতু সেলস এজেন্ট এই কথাটা আসলো, মানে এটা আমি আমার পার্সোনাল মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে এটা না কোথাও একটা না অনেক বেশি ওয়েস্টার্নাইজ ফর্মুলা। মানে আহ, আমি প্রায় দেখেছি, মানে যত ছবি আসে, আমি সাউথ এশিয়ান কনটেক্সটে দেখছি যে সেলস এজেন্ট আমরা পাই না, মানে যতটা না ইউরোপিয়ান বা আমেরিকানরা পায়, তার বেশি মানে ইন্ডিয়ান বলো বা সাউথ এশিয়ান কনটেক্সটেই বলো, খুব কম, মানে রেয়ার। হয়তো আইদার হতে পারে যে তার হয়তো দুটো ছবি মারাত্মক ভাবে হয়তো পপুলার, আমি সোকল বলছি, ধরো দ্য লাঞ্চ বক্স, রিতেশ বাচ্চার ছবি, সে যদি আজকে ছবি হয় তার কাছে একটা সেলস এজেন্ট থাকবে, সেটা একটা আলাদা, মানে সে অ্যাজ আ মানে প্রুফ সিনেমা মানে ফিল্ম মেকার বা সেই জায়গাটায়। কিন্তু নর্মালি আমি যাদের মানে আমি অ্যাজ ইউজুয়াল জায়গায় বলছি, অ্যাজ এ ল্যাব পার্টিসিপেন্ট হিসেবে যদি আমি দেখি, যে সিচুয়েশন একটা সেলস এজেন্ট পাওয়া খুবই মুশকিল। তো এটা কি তোমার মনে হয় যে কোথাও একটা এটা ওয়েস্টার্ন ডমিনেশন বা একটা কি বলবো, একটা ইকুয়ালিটি ফ্যাক্টর কোথাও? না, এটা আসলে আমি ওয়েস্টের থেকে বেশি এখানে বলবো যে আমাদের কাছে সিনেমার যে প্রক্রিয়া, যেমন আমরা হয়তো জিনিসটা নিয়েছি নিজেদের মধ্যে করেছি, সেটা ঠিক আছে, কিন্তু কিছু সিস্টেম দরকার আছে, নাহলে তো তুমি আসলে তোমার সিনেমার যে যেটার জন্য লোকজন সিনেমায় আগ্রহী হচ্ছে না এখন অনেকেই, যে এটা কমার্শিয়াল জায়গাটা কোথায় আর কি, তারা তো এটা ভাবে আর কি, তোমার পেশাদারিত্ব তো থাকতে, পেশা হয়ে উঠতে হবে, তো নাহলে তুমি কি বলবা আসলে জিনিসটা। তো ওইটাই, এটা একটা প্রশ্ন, কিন্তু বড় প্রশ্ন, কারণ অনেকেই করে। এখন আমি বলতে পারি যে হ্যাঁ এটাতে কোনো ইনকাম নাই, করলে করো না করলে নাই, এটা বলতে পারি আমরা, কিন্তু সেটা তো কোনো উত্তম না আর কি, এটার তো কোনো একটা আমাদের পথ বের করতে হবে। তো আমার মনে হয় যে এরকম দরকার আছে আমাদের স্ট্রাকচারের মধ্যে, হয়তো এটা নাই, বা এটার মতো কিছু তো বের করতে হবে, এটার হয়তো নামটা এটা, কিন্তু না হলে তুমি তো এটা আর কি তোমার সেলিং পয়েন্ট, বা যে তোমার এটা কনসালটেন্সির জায়গাটা নিবে, যে এটাকে এই দায়িত্বটা নিবে, সেটা নেয়ার তো আসলে আমি আসলে ওইভাবে ভাবিনি যে এটা ওয়েস্টার্নাইজেশন কিনা, বা ওরকম ডোমিনেন্সের অংশ কিনা, ওইভাবে আমি চিন্তা করিনি, ভাববো হয়তো। কিন্তু এখন যেটা আমার মনে হচ্ছে যে এই স্ট্রাকচার, যেমন প্রডিউসার যেহেতু আছে, যেহেতু এটার এক্সিকিউটিভ প্রডিউসারও আছে, ফলে একজন যে কিনা সেলস এর দায়িত্বটা নিবে, আমার মনে হয় যে এটা অযৌক্তিক কিছু না। আবার অ্যাড করতে না পারলে যে আমি এটা সেল করতে পারবো না বা এটা মুখ থুবড়ে পড়বে এমনও মনে করার দরকার নাই, কিন্তু যদি হয় তো ভালো, বা আমাদের আস্তে আস্তে হয়তো এখানে একটা এরকম ফিগার দাঁড়াবেও, আর আছে অলরেডি বোধহয়, আমার মনে হয় থাকার কথা, তো মুম্বাইতে বা ইয়াতে তো এরকম বোধহয় হ্যাঁ, মানে এজেন্সি বা এজেন্টরা কাজ করেন কিনা আমি জানি না, থাকতে পারেন।
না মানে ব্যাপারটা হচ্ছে যে এটা আমি মানে আমি আগের বছর মানে 2019-এ আমি এশিয়ান সিনেমা ফান্ডে ওই জায়গায় গেছিলাম, মানে এশিয়ান ফিল্ম মার্কেট বুসানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো এশিয়ান। সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে, আমি নাম না নিয়ে বলছি, ইন্ডিয়া থেকে যে ধরনের সেলস এজেন্টকে বলা হয় অ্যাজ ইউজুয়াল সেলস এজেন্ট, মানে সেখানে হয়তো ইউরো সেলসও রয়েছে, মানে যেটা ইউরোপিয়ান একটা বিশাল রকমের সেলস এজেন্সি, বা বিভিন্ন অন্যান্য দেশেরও আছে, কোরিয়ার সেকশনে তো আছেই, জাপান হুম। থেকে আছে। কিন্তু ইন্ডিয়া থেকে যে পার্টিকুলার একটা বা দুটো সেলস এজেন্সি গেছে, তারা মোস্টলি কোনো মানে অল্টারনেটিভ সিনেমা, কেন অন্য কোনো সিনেমাই নিচ্ছিল না। তারা অনলি শুধু সো কল্ড বলিউডের সিনেমা, একজন সো কল্ড বলিউড স্টারের সিনেমাকেই তারা সেখানে প্রমোট করছে। তো এখানে একটা কন্ট্রাডিকশনের জায়গা আছে, যে আজকে যদি আমি ইউরোসেলসের জায়গা দিয়ে ভাবি, তারা কিন্তু কোথাও কিন্তু তাদের হয়তো সেখানেও স্টার স্টার ফর্মুলা কাজ করে, আমি বলছি না নয়, স্টার ফর্মুলা থেকেও আছে, মানে তাদেরও হয়তো স্টার লেভেলের কাজ তারা নিয়ে এসছে। তাছাড়াও অন্যান্য ছোটখাটো, ধরো হয়তো কেউ একজন করতে যাচ্ছে ফার্স্ট টাইম কাজ, হয়তো কাজটা খুবই ভালো, তারা কিন্তু সেই ছবিগুলোকেও কিন্তু ক্যাটালগের মধ্যে নিয়ে এসছে, যেটা অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়া থেকে কিন্তু তারা বম্বে থেকেই গেছে, সেই জায়গাগুলো কিন্তু আসেনি। মানে এটা একটা অদ্ভুত জিনিস আমার মনে হলো, যে কোথাও একটা না, এই কি বলবো, একটা এটা এটা এটার মধ্যে থিন লাইন তৈরি হয়েছে, বুঝলে, যে এর আমাদেরকে যদি সেলস এজেন্সির জায়গাটা ভাবতে হয়, সেটা এখনো মনে হয় যে সেই এখানে একটা টাকাও ইনভলভ, একটা ইকোনমি, একটা একটা বড় ইকোনমি ইনভলভ, তো সেটা কোথাও একটা তারাই নিয়ে বসে আছে, যারা হচ্ছে সেই সো কল্ড, মানে কি বলবো, সো কল্ড বলিউড বা কোনো একটা জনার বেস। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। অল্টারনেটিভ সিনেমার ক্ষেত্রে আমি এশিয়া থেকে খুব একটা মানে খুব বেশি দেখিনি আর কি। এটা এটা আমার পার্সোনাল মতামত, আমি জানি না, হয়তো হ্যাঁ, না না, অনেকে তুমি এটা ঠিক বলেছো, কারণ হচ্ছে জিনিসটি তো সেলস। এখন দেখা গেছে যে এক্স্যাক্টলি অল্টারনেটিভ সিনেমা সেলস এর জায়গাই নাই আর কি তাদের কাছে। আর তাদের কাছে ইউরোপের যেটা হয়েছে যে দুই ধরনের সেলস এজেন্টই তাদের আছে। তাদের এক্স্যাক্টলি আর্ট আমি হাউস এটাই বলতে সিনেমারও চাইছি। একটা মার্কেট আছে বড়, এই জন্য ওদের ওইটা সেলস এজেন্ট আছে, এই জন্যই তো ল্যাব করতেছে, হাব করতেছে ওরা, কারণ ওদের ওইটা আছে। তো আমাকে কি জন্য ইনভাইট করতেছে, ওরা আর্ট হাউস সিনেমা, অল্টারনেটিভ সিনেমার প্রতি ওদের আগ্রহ এখনো আছে। ফলে ওইটার সেটাই জন্য ওদের, যেমন যে সেলস এজেন্টের সাথে আমার দেখা হয়েছে, এরা তো পুরো আর্ট হাউস সিনেমা খুঁজতেছে। একদম। যেমন এরপরও আমাকে মেইল করছে যে সিনেমাটা শেষ হয়েছে কিনা, আমরা কি করবো কিনা, বা এটা আছে। তারপর হুম। পোস্ট প্রোডাকশন ফান্ডের ব্যাপার আছে, এগুলা তো এঙ্গেজ করতে চায় অনেকে মেইল করে, যে তুমি চাও কিনা এখনো আর কি। মানে কি, ওদের আগ্রহ আছে এই সিনেমা পুরো ব্যাপারটার মধ্যে, কিন্তু এইখানে তো এমনিতেই নাই। আর তবে আমি যেটা ফিল্ম বাজারে গিয়ে মনে হয়েছে, সেলস এর ব্যাপার ছাড়া, যে ইন্ডিয়ান ফিল্ম মেকারদের জন্য এটা একটা খুব ভালো জায়গা। কারণ আমি যাওয়ার পর দেখলাম আমার সঙ্গে যে প্রডিউসারদের সঙ্গে দেখা হয়েছে, তারা বেশিরভাগই ইউরোপিয়ান, যাদেরকে আমি চিনি। ওদের সঙ্গে আমার এমনি আবার দেখা হইলো, এটা একটা আর কি হ্যাপি মিটিং আর কি, প্রফেশনাল না আর কি, ওইটা করলাম। কিন্তু ইন্ডিয়ান যারা আসছে, আমি দেখলাম যে তাদের আসলে মূল আগ্রহ অনেক বেশি ইন্ডিয়ান সিনেমা তারা প্রমোট করবে বা প্রডিউস করবে, এটা ভালো। কারণ হলো, যদি এটা বাংলাদেশে হতো, ফলে আমি যারা কমার্শিয়াল সিনেমায় সবসময় টাকা দিয়ে আসছে, তার সঙ্গে আমার একটা অফিসিয়াল মিটিং হতো, যে না, আমি এরকম সিনেমা যে বানাচ্ছি, যে আর কি এটা তো তুমি প্রডিউস করো, এই ব্যাপার ঘটতে পারে এবং এটারও এরকম এরকম ফিউচার আসছে সামনে, তখন হইতে পারতো। কিন্তু এখানে যেহেতু এখন এরকম তৈরি হয়নি কোনো প্ল্যাটফর্ম, আমি বলবো যে তোমাদের জন্য এটা খুব একটা ভালো জায়গা। আমি দেখছি যে অনেক ইয়াং ফিল্ম মেকার, আমাদের কথা হয়েছে পার্সোনালি, যারা কিনা কোনো অনুষ্ঠানই অ্যাটেন্ড করে নাই, সেট ঘোরাঘুরি করতেছে, ওরকম কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, যে ওরাও খুঁজতেছে, বা দ্বারা একটা এরকম করিডোরে দ্বারা একজন প্রডিউসারের সাথে কথা বলে নিচ্ছে, দ্যাটস গুড, ভালো। কিন্তু যেমন আমার সাথে একজন ছিল যে একটা অ্যানিমেশন এখন বানাচ্ছে, আম, ওনার অ্যানিমেশন খুব ভালো লাগছিল আমার, ওটা আর্টতে হচ্ছে কিনে নিছিল আগে। উনি গুজরাটের একজন চলচ্চিত্র নির্মাতা। ওনার সিনেমা